আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ডেস্টিনি গ্রুপের ৪৫ লক্ষ ক্রেতা পরিবেশককে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। আমি নিয়মিত গত মাস থেকে সাপ্তাহিকভাবে সপ্তাহে একদিন ডেস্টিনি গ্রুপের উপর বিভিন্ন তথ্য দিয়ে লাইভ করে থাকি, কিন্তু এই লাইভটা আমি প্রথম সাপ্তাহিক শনিবার করার সিদ্ধান্ত নিই। তখন আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের নবগঠিত পিএইচডি ফোরামের মিটিংটা প্রতি বৃহস্পতিবারে হইত, কিন্তু বর্তমান ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ব্যস্ততার কারণে ওনার নির্দেশে এই সাপ্তাহিক পিএইচডি মিটিংটা এখন থেকে প্রতি শনিবার রাত্রে হবে। এই প্রতি শনিবার রাত্রে হওয়ার কারণে আমি আমার সাপ্তাহিক নির্ধারিত যে লাইভটা, এই লাইভটা প্রত্যেক মঙ্গলবার রাত্র 9টা থেকে 10টা অথবা 10টা থেকে 11টা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এই মুহূর্তে আজকে মাত্র 5 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের একটা লাইভ করব। অনেকে আমাকে বিভিন্নভাবে অনুরোধ করতেছে যে আজকে সোশ্যাল মিডিয়ায় যে হাইকোর্টের একটা সিদ্ধান্ত ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার নিয়োগ নিয়ে বাতিল নিয়ে বিভিন্নজনে আমাকে ফোন দিচ্ছে। যেহেতু আমি একাধারে ডেস্টিনি 2000 লিমিটেডের পিএইচডি এবং গত 25 বছর ডেস্টিনি গ্রুপের সাথে জড়িত আছি, পাশাপাশি 2017 থেকে আমি কোম্পানি আইন, আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা হিসেবে কাজ করতেছি। যেহেতু আইন পেশায় আছি, তাই আইন পেশায় থাকার কারণে বেশ কিছু লোক আমাকে অনুরোধ করতেছে যে ভাই, আজকে হাইকোর্টে যে বিষয়টা হয়েছে আপনি একটু আইনের দৃষ্টিতে বুঝিয়ে বলেন। আমি ইতিমধ্যে প্রথমে ধন্যবাদ জানাই 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা আত্মত্যাগ করছেন সেই মহান শহীদদের প্রতি ধন্যবাদ জানাই। দ্বিতীয় ধন্যবাদ জানাই গত জুলাই আগস্টে 36শে জুলাই যারা আন্দোলন করে শহীদ হয়ে আজকে আমাদেরকে কথা বলার অধিকার অর্জন করার সুযোগ দিয়েছেন, সেই জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি যারা বর্তমান সাবেক শেখ হাসিনা স্বৈরশাসককে বিদায় করতে সহযোগিতা করে বাংলাদেশের 18 কোটি জনগণকে মুক্তি দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে যদি শেখ হাসিনা বিদায় না হতো এবং স্বৈরাচার বিদায় না হতো, তাহলে আমরা কেউই আজকে কথা বলার অধিকার অর্জন করতে পারতাম না। গত 17 বছর আমাদের 18 কোটি জনগণকে জিম্মি করে রেখেছে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকার। আলহামদুলিল্লাহ, জুলাই আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা স্বৈরাচারের পতন হয়েছে। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। কিন্তু এই শেখ হাসিনা যাওয়ার আগে আপনারা অবশ্যই অবগত আছেন, বিগত 2012 সালে আমাদের ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ লোককে বেকার করার উদ্দেশ্যে আমাদের বিরুদ্ধে 2টা মামলা দিয়ে আমাদের টপ লেভেলের ম্যানেজমেন্ট সবাইকে জেলে নিয়ে গেছে, এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, সাবেক সেনাপ্রধান হারুন স্যার সহ সবাইকে জেলে যেতে বাধ্য করে। যদি আজকে শেখ হাসিনার পতন না হইতো, হয়তো ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারও আজকে জেল থেকে মুক্তি পেত না, মোহাম্মদ হোসাইন স্যারও মুক্তি পেত না, এবং আমরাও কথা বলার অধিকার অর্জন করতে পারতাম না। যাক, এই হাসিনা পতনের আগে 2022 সালে আমাদের ডেস্টিনি গ্রুপের আমাদের সবার কাছে একটা ভুল ব্যাখ্যা আছে। ডেস্টিনি 2000 লিমিটেডের ভোট করে দিই কোম্পানি ম্যাটার 173 2022 করে দিয়েছে ব্যবসা চালু করার জন্য। আসলে এই তথ্যটা সম্পূর্ণ ভুল। এই 173 2022 মূলত ডেস্টিনির আবেদনের কারণে হয় নাই। এখানে মূলত ডেস্টিনি গ্রুপের চলমান প্রতিষ্ঠান ছিল বৈশাখী টেলিভিশন, অর্থাৎ বৈশাখী টেলিভিশনের এজিএম করতে গিয়া হাইকোর্টে একটা আবেদন করছে। সবার টার্গেট ছিল বৈশাখীর আয় ইনকাম কেমনে ভাগ করে খাবে। এই বৈশাখীর এজিএম করতে গিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে, এবং ওখানে গেছে যে মূলত কিভাবে বৈশাখীর এজিএম বা বৈশাখীকে সচল করা যায়, অডিট করা যায়। সে অডিট করতে গিয়া মহামান্য হাইকোর্ট দেখে যে বৈশাখী টেলিভিশনের 98.17% মালিক হলো ডেস্টিনি 2000 লিমিটেড, এবং যাবতীয় পাওয়ারের মালিক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার। তখন হাইকোর্ট আশ্চর্য হলো যে তাহলে মাদার কোম্পানির কী খবর, ডেস্টিনি 2000 লিমিটেডের কী খবর। দেখলো যে না, ওইটার কার্যক্রম বন্ধ হয়ে আছে, ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম নয়, সব কিছু বন্ধ। তখন হাইকোর্ট মূলত বলছে যে তাহলে ডেস্টিনি 2000 লিমিটেডকে তলব করেন, ডেস্টিনি 2000 লিমিটেডকে তলব করেন। আগে ডেস্টিনির সমস্যা সমাধান করতে হবে,
তারপরে ডেস্টিনি গ্রুপের এই সিস্টার কোম্পানি বৈশাখী টেলিভিশন। তখন মূলত আজকে অনেকে 173 নিয়ে অনেকে ধন্যবাদ দিচ্ছে, করতেছে। এটা মূলত বৈশাখী টেলিভিশনের এজিএম থেকে উৎপত্তি হয়ে কোম্পানি ম্যাটার 173 2022। আজকে অনেকেই বলতেছে আমরা হাইকোর্টে গেছি, ভোট বানিয়েছি, এগুলার ম্যাক্সিমাম মিথ্যা প্রচারণা। যাক, তখন বৈশাখীর এজিএম নিয়ে মূলত আদালত সিদ্ধান্ত দিতে গিয়ে মাদার কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেডকে ডাকছেন। এই ডাকতে গিয়ে মূলত কোম্পানি ম্যাটার 173/2022 গঠন হয়েছে। এবং তখন মূলত গড়পড়তাভাবে যারা ডেস্টিনি 2000 লিমিটেড মামলার আসামি, কেউ জেলে ছিল, কেউ পলাতক ছিল, ওদের নাম বাদ দিয়া যারা ফ্রি অফ ফায়ার ছিল তারা মূলত নিয়ে 13 সদস্য বিশিষ্ট একটা বোর্ড ডেস্টিনিতে গেছে একটা বোর্ড গঠন করার জন্য। এই বোর্ডের মধ্যে এই 13 জনের পাশাপাশি তৎকালীন আওয়ামী লীগ সরকারের পছন্দের কয়েকজন লোককে দিয়ে দিছে, যেটা আমি আগেও বলেছি। তার মধ্যে 5 জন ব্যক্তি আমার দৃষ্টিতে ঠিক ছিল। সাবেক একজন বিচারপতিকে দিয়ে দিছে, উনি নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু ওনাকে এখান থেকে পদত্যাগ করে চলে যেতে বাধ্য করছে। আজকে যে অডিট বলতেছে, এই অডিট করার জন্য তৎকালীন মহামান্য হাইকোর্ট আমাদের বাংলাদেশের টপ 10 জন চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে একজন ফখরুদ্দিন স্যারকে দিয়ে দিয়েছিল এই বোর্ডে, যাতে অডিটগুলো শেষ করা। অর্থাৎ এই বোর্ড যদি ঠিকমতো কাজ করতো তাহলে 22-23 সালে অডিট শেষ হয়ে যেত। এটা আসলে ইচ্ছাকৃত করা হয় নাই। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে ফাও সবাই গালাগালি করতেছে, কারণ উনি সম্পূর্ণ তখন জেলে ছিল, ওনার এতে কোনো হাত ছিল না। আসেন, পরবর্তীতে ফখরুদ্দিন স্যারকে পদত্যাগ করতে বাধ্য করছে এবং আরেকজন ব্যারিস্টার ছিল আমাদের, ওনাকেও পদত্যাগ করে চলে যেতে বাধ্য করে 3 জন রয়েছে। এবং গত 2024 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে বর্তমান আওয়ামী লীগের স্বৈরাচারের সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া মে 2024 ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়। আমি আমার আরেকটা লাইভে বলছি, এবং উনি গিয়েই দেরি করে নাই, যেটা করার দরকার যেখান থেকে খাইবে, উনি গিয়েই যেই কাজটা করছে 2024 সালের মে মাসে উনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে উনি জুন মাসে যাই বৈশাখীর একটা ম্যাটার ছিল 308/2021, আজকে যারা ফেসবুকে দেখছেন, এবং ওইটার চেয়ারম্যান এবং বৈশাখীর চেয়ারম্যান হয়ে উনি যাবতীয় ক্ষমতা দখল করে ফেলছেন। আলহামদুলিল্লাহ। পরবর্তীতে 5 আগস্ট যে হাসিনা পালিয়ে যাবে, এটা আসলে কারোই প্ল্যান ছিল না। আমরা যে যাই বড় বড় কথা বলি, আমাদের কারোই প্ল্যান ছিল না যে হাসিনা জীবিত অবস্থায় আওয়ামী লীগ পতন হবে, হাসিনা পালিয়ে যাবে। এটা আমরা এখনও ধরেন কল্পনা অতীত। যা জুলাই আন্দোলনে ছাত্রদের আন্দোলনে আত্মত্যাগের বিনিময়ে হাসিনার পতন হয়েছে। কিন্তু যখনই আন্দোলন চলতেছে তখন এই ব্যারিস্টার প্রশান্ত গোপরান স্যারকে ধন্যবাদ। আমাদের কোম্পানি ফাউন্ডার, আমার ডেস্টিনিতে পছন্দের একজন মানুষ গোপরান স্যার আমার লাইভটা দেখতেছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে স্যার। অতি দ্রুত আপনাদেরকে বাংলাদেশে স্বাগতম। ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে খুব দ্রুত। গোপরান স্যার সহ আমাদের অন্যান্য ডেস্টিনির মালিক পক্ষ যারা সবাই বাংলাদেশে আসতে পারবেন, এই আশা আমরা এভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং খুব শীঘ্রই আপনাদেরকে আমাদের মাঝে নিয়ে আসার জন্য ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার কাজ করতেছে স্যার, গোপরান স্যার, মেজবাউদ্দিন স্বপন এবং সাইদুর রহমান স্যার, আপনাদেরকে খুব শীঘ্রই আমরা বাংলাদেশে দেখতে চাই এবং আমরা সেভাবে কাজ করতেছি ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম, প্রশান্ত ভূষণ বড়ুয়া দায়িত্ব নিয়ে নেওয়ার পরে তো উনি যখনই আন্দোলন চলতেছে উনি জুলাইতে দেখতে পাচ্ছিল যে না, অবস্থা খারাপ। উনি ওই মুহূর্তে অসুস্থতার বান করে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন। বিশেষ করে উনি ব্যারিস্টার মানুষ, লন্ডন চলে গেছেন। উনি হয়তো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেটা ভেবেছিলেন যে না, হাসিনা কোনোভাবেই তার বিভিন্ন বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, এসএসএফ, স্পেশাল সব বাহিনী দিয়ে উনি ট্যাকেল দিয়ে ক্ষমতায় বসে যাবে। কিন্তু ঘটনাচক্রে একটা সময় ওই যে যেখানেই মানুষের চিন্তা চেতনা বন্ধ হয়ে যায় সেখানে আল্লাহর সিদ্ধান্ত শুরু হয়, আর কোনো সিস্টেমে কাজ করে না। হাসিনা পালিয়ে গেছে 5 আগস্ট। 11 আগস্ট থেকে আমরা ডেস্টিনিতে আন্দোলন শুরু হয়। আমি তখন বারবার অনেকগুলো ফোর্স দিয়েছিলাম, এবং আপনারা যদি সেই 12 আগস্ট থেকে 2024 সালে 12 আগস্ট থেকে আমার ফেসবুক আইডিতে পোস্টগুলো দেখেন, আপনারা দেখবেন ক্লিয়ার আমি বলেছি এই কোম্পানি ব্যবসা করতে বাধ্য। এবং তৎকালে যখনই আমি জেনেছি এই প্রশান্ত ভূষণ বড়ুয়া, আমি আলির সেন্টারে
আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, একটানা 8 মাস কাজ করছি। আমি অনেক কথা বলার চেষ্টা করেছি, অনেক উপদেশ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু কোম্পানি আইনে আইনজীবী, কিন্তু কেউ কারো কথা শুনে না। সবাই আমাকে বারবার ডেস্টিনি গ্রুপ বা আলিট সেন্টার কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করছে, হু আর ইউ। আমি ডেস্টিনিতে 25 বছর কাজ করছি। এই হু আর ইউর অ্যান্সার দিতে গিয়ে ইতিমধ্যে আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার জেল থেকে বাইরেছেন, হোসেন স্যার জেল থেকে বাইরেছেন, ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে কিছু জিনিস ক্লিয়ার হয়ে আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যারের সাথে ফুল টাইম কাজ করে অনেকগুলো বিষয় ক্লিয়ার হই। যাক, আমি একদম কসম দিয়ে বলতেছি, গত এপ্রিল মাসের 30 তারিখ থেকে যখন আমি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে কাজকর্ম শুরু করি, তখন কিন্তু আমি এপ্রিলেই স্যারকে কিন্তু এই বোর্ড নিয়ে বলছিলাম, হ্যাঁ, এবং ক্লিয়ার আপনাদেরকে অনেকেই মিথ্যা প্রচার করতেছেন, লাইভ প্রচার করতেছেন। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনির এই বোর্ড ভেঙে দিতে চাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এপ্রিল এই বছর, এই 2025 সালের এপ্রিল মাসে আমাকে ক্লিয়ার বলেছে, ইউনুস এই বোর্ডটা থাকুক, এই বোর্ডটা থাকলে এই বোর্ড আমাদের অনেক উপকার করবে। বর্তমানে যে হাইকোর্টে যাওয়া হয়েছে, যে মিথ্যা প্রচারণা হচ্ছে, এখানে আসলে বোর্ড ভাঙার জন্য যাওয়া হয় নাই। এখানে আমাদের ডেস্টিনিতে আমি আপনাদেরকে কোম্পানি আইনের একটা কথা বলি, যে লিমিটেড কোম্পানির 2টা আইনে চলে। একটা চলে RJC, যেমন আপনি যখন একটা কোম্পানি গঠন করতে যাবেন, এটা অনেকটা বিবাহ শাদীর মতো। যেমন হাজব্যান্ড ওয়াইফকে যখন বিবাহ শাদী উভয় পক্ষ দেখাদেখির পরে 2 জন সাক্ষী ইসলামী শরিয়ার মতে বিবাহ শাদী করে দেওয়ার পরে ওরা ঘর সংসার স্টার্ট করে। যখনই বিবাহ হয়ে যায় স্বামী স্ত্রী, তখন তারা তাদের সংসার কিভাবে চালাবে সেটা হলো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। তেমনি কোম্পানি আইন, লিমিটেড কোম্পানির আইনের একটা বিষয় আছে, অর্থাৎ একটা লিমিটেড কোম্পানি যখন RJC অনুমোদন দেয়, এর মালিক পক্ষ থাকে, এটাকে কোম্পানির ভাষা বলা হয় বোর্ড অফ ডাইরেক্টর। এই বোর্ড অফ ডাইরেক্টরের যে সিদ্ধান্ত নিবে ওইটাই হলো কোম্পানি আইন। ওখানে যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজকর্ম না থাকে, তাহলে সরকার RJC রেজিস্টার অফ জয়েন্ট স্টক লিমিটেড কোম্পানি ফার্ম এটা মেনে নেয় এবং মেনে নিতে কোনো আপত্তি করে না। অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টর কারা? এই কোম্পানিতে যারা মূলত মালিক পক্ষ থাকে, পরিচালক থাকে, তাদের মেজরিটি অর্থাৎ 2/3, অর্থাৎ টোটাল সংখ্যাটাকে আপনি 3 দিয়ে ভাগ দিবেন, 2 দিয়ে পূরণ দিবেন, তাহলে যেটা হয় সেটাই। এখন আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে, অনেকেই বলতেছে মিথ্যা স্বাক্ষর নিয়ে গেছে। এখানে স্বাক্ষরের কোনো দরকার হয় নাই। এখানে মূলত ডেস্টিনিতে ইন্ডিপেন্ডেন্ট আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল 6 জন, আর আমাদের ডেস্টিনি ছিল 13 জন। 13 আর 6 টোটাল ছিল 19 জন। তার মধ্যে 3 জন পদত্যাগ করে চলে গেছে, আর আছে ইন্ডিপেন্ডেন্ট আছে 3 জন, আর আমাদের আছে 13 জন, টোটাল হলো 16 জন। এই 16কে যদি আপনি 3 দিয়া ভাগ দেন এবং 2 দিয়া পূরণ দেন, তাহলে আপনারা দেখেন আসছে 10.66, অর্থাৎ যদি 50 ওভারটেক করে 11 জন। অর্থাৎ আমাদের এই ডেস্টিনি বোর্ডে বর্তমানে 11 জন সদস্য আছে, 16 জন সদস্য আছে, 16 জন সদস্য। এই 16 জনের মধ্যে 11 জন যেই সিদ্ধান্ত নিবে ওইটাই হবে আইন। অর্থাৎ যদি ব্যবসা বিরোধী, কোম্পানি বিরোধী না হয়, আমি আবারও আপনাদেরকে বলতেছি, এই 16 জনের মধ্যে 11 জন বসে যেই সিদ্ধান্ত নিবে, যেই বোর্ড রেজুলেশন করবে, ওইটাই হবে আইন, এবং ওই অনুযায়ী সব কাজ চলতে আইনগত কোনো বাধা নাই। ঠিক এই 11 জন একমত হয়ে 4 জন কেন এদের সাথে একমত হয় না আল্লাহ ভালো জানেন। ওনারা একদিকে মুখে মুখে বলতেছে ডেস্টিনির জন্য জান ফান, আবার ওনারাই প্রশান্ত ভূষণ বড়ুয়া এই বোর্ড থেকে পদত্যাগ করুক বা চলে যাক, ওনারা চায় নাই। এই 11 জন একমত হইয়া নেতৃত্বে বিকাশ শীলভাইকে হাইকোর্টে গিয়ে আবেদন করছে যে মাননীয় আদালত, মাননীয় হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের এই ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান বিগত জুলাই মাস থেকে বিদেশে বাইরে পলাতক। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, তাহলে এখন 14 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, 16 মাস। 16 মাস যাবৎ উনি পলাতক আছে। উনি বিদেশে থাকার কারণে আইনগতভাবে আমরা সকল কাজ করতে পারি না। তাই আমাদেরকে যেই কাজটা করেন, বাকি 15 জন বোর্ড মেম্বার থেকে আমাদেরকে একজন চেয়ারম্যান নিযুক্ত করে দেন, হয় আদালত স্বেচ্ছাপ্রণোদিত হয়ে, অথবা আমাদেরকে একজন চেয়ারম্যান চয়েস করে অনুমতি দেন। তখন আদালত এটা নিয়মিত শুনানি হয়েছিল। শুনানি হওয়ার পরে আপনারা জানেন হাইকোর্ট বন্ধ হয়ে গিয়েছিল। গত মাসের
4 তারিখ ছিল, সেপ্টেম্বরের 4 তারিখ ছিল বৃহস্পতিবার শেষ কর্মদিবস, এবং শেষ কর্মদিবসের পরে এই আপনার এই মাসের 19 তারিখ রবিবার থেকে হাইকোর্ট আবার নিয়মিত খোলা হবে। অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখ বৃহস্পতিবার ছিল হাইকোর্টের শেষ কর্মদিবস, এরপরে হাইকোর্ট বন্ধ হয়ে গেছে। এই মাসের 18 তারিখ পর্যন্ত হাইকোর্ট বন্ধ থাকবে, 19 তারিখ রবিবার থেকে আবার হাইকোর্ট খোলা হবে। কিন্তু আজকে যেই ঘটনাটা নিয়ে আমাকে অনেকেই ফোন দিচ্ছে, ভাই আপনি আইনজীবী হিসাবে বিষয়টা বুঝিয়ে বলেন। আজকে যেই ঘটনাটা ঘটছিল, আজকে এটা নিয়ে অবকাশকালীন বেঞ্চে একটা শুনানি হয়েছিল। ওখানে আমাদের মিস্টার আরিফ ভাই উপস্থিত ছিলেন এবং আমাদের আইনজীবী, অর্থাৎ যারা প্রশান্ত ভূষণ বড়ুয়ার এখান থেকে বাতিল চায় তারা আমাকে যেই বক্তব্যটা, আমি আমার আইনগত কারণে অন্য কাজে ব্যস্ত থাকার কারণে আমি সরাসরি উপস্থিত থাকতে পারিনি, কিন্তু ইতিমধ্যে আমি আমাদের আইনজীবী আরিফ সাহেব সবার সাথে শিউরেছি। ওখানে মূলত আদালত যেই বিষয়টা সিদ্ধান্ত দিছে, অর্থাৎ মৌখিকভাবে আদালত যেই বিষয়টা বলছে যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া যেহেতু বাংলাদেশে নাই, উনি যাতে ডেস্টিনিতে এই বোর্ডে আর নতুন করে কোনো সিদ্ধান্ত না দেয়। অর্থাৎ ওনাকে মৌখিকভাবে আদালত বলেছে, মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব আপনি যেহেতু বাংলাদেশে নাই, এই বোর্ডে নাই, সুতরাং আপনি আর নতুন কোনো সিদ্ধান্ত দিবেন না। অর্থাৎ মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার নতুন সিদ্ধান্তের ব্যাপারে আদালত মৌখিকভাবে স্থগিতাদেশ দিয়েছে, মৌখিক, এবং বলছে যে আপনারা এই আদেশটা নিয়ে নিয়মিত কোর্ট যখন 19 তারিখে খোলা হবে, আপনারা নিয়মিত কোর্টে চান এবং নিয়মিত কোর্টে গেলে ওখান থেকে পূর্ণাঙ্গ অর্ডারটা নিয়ে আসেন। অর্থাৎ আলহামদুলিল্লাহ যদি 19 তারিখ থেকে আমাদের হাইকোর্ট খোলা হয়, তাহলে ওখানে নিয়মিত বোর্ডে গিয়ে আমাদের এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাহলে এখন আজকের যে সিদ্ধান্ত, যেটা সামারিতে বলি, হ্যাঁ আজকে যে সিদ্ধান্ত হয়েছে নিঃসন্দেহে এটা 45 লক্ষ লোকের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত। ঐতিহাসিক সিদ্ধান্ত যেহেতু আদালত মৌখিক বলছে যে মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার আর যাতে নতুন কোনো সিদ্ধান্ত না দেয়, মৌখিক যেহেতু আদালত বলছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আদালতের এই মৌখিক সিদ্ধান্তটাই অতি দ্রুত লিখিত আকারে সিদ্ধান্ত আসবে। কিন্তু আদালত তো অবশ্যই আমাদের সাইডে ভালো বুঝে, আদালত সবার ঊর্ধ্বে, আদালত অবশ্যই ভালো বুঝে, এবং আদালত অবশ্যই দেখছে যে এখানে বোর্ড মেম্বার হলো 16 জন, তার মধ্যে একজন তো পলাতক আছে, আর 60 জন বিপক্ষে, 11 জন পক্ষে। সুতরাং কোনো অবস্থায় 60 জন বিপক্ষে থেকে 11 জনের বিপক্ষে কোনোভাবে কোম্পানি আইন অনুযায়ী, কোম্পানি আইন 1994 অনুযায়ী জিতার কোনো সুযোগ নাই। অর্থাৎ এটার বিপক্ষে হইলেও মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনি বোর্ডে থাকুক, এটা চায় 60 জন, আর মিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনিতে চেয়ারম্যান হিসেবে না থাকুক, এটা চায় 11 জন। আমি আবারও বলতেছি, ডেস্টিনিতে প্রশান্ত ভূষণ বড়ুয়াকে বাদ দিয়া আমাদের যে 11 জন, অর্থাৎ মোট 16 জনের মধ্যে একজন প্রশান্ত ভূষণ বড়ুয়া সেই বাদ, আর হলো আমাদের 15 জন। এই 15 জনের মধ্যে 60 জন চাইতেছে প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনির চেয়ারম্যান থাকুক, লন্ডন থাকি কলকাঠি নাড়ুক, আর 11 জন চাইতেছে না, 45 লক্ষ লোকের স্বার্থে প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনির এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে না থাকুক। এখন আপনারাই বলেন, প্রশান্তকে রাখার জন্য 4 জন, প্রশান্তকে বাদ দেওয়ার জন্য 11 জন, কোম্পানি আইন অনুযায়ী, মেজরিটি আইন অনুযায়ী বোর্ড অফ মেম্বার অবশ্যই 11 জন জিতবে, অবশ্যই 11 জন জিতবে। এই 11 জনের পক্ষেই আজকে মহামান্য হাইকোর্ট মৌখিক সিদ্ধান্ত দিয়েছে যে হ্যাঁ প্রশান্ত সাহেব আপনি নতুন কোনো সিদ্ধান্ত দিয়েন না। আর ইতিমধ্যে ফেসবুকে আজকে দেখছি 3 মাস স্থগিতাদেশ অডিট করবে। এখন এই ব্যাপারে আমি বলি, এ অডিট করতে পারবে, লাখ লাখ টাকা খরচ করবে, কোনো লাভ নাই, ডাইন ব্যাম করতে পারবে, কিন্তু অডিটটা পাস করবে কে? অর্থাৎ লিমিটেড কোম্পানির যখন কোনো অডিট হয়, আমি আবারও বলতেছি একদম কোম্পানি আইন অনুযায়ী, আমি ক্লিয়ার বলতেছি, আইন অনুযায়ী কথা বলতেছি, 45 লক্ষ লোকের উদ্দেশ্যে কথা বলতেছি, একদম ক্লিয়ার আইন। অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট যখন স্পেশাল অডিট বলেন, ফরেন্সিক অডিট বলেন, যে অডিটটা করে দিবে, এই অডিটটা কোথায় আসতে হবে? বোর্ড অফ ডাইরেক্টরে। এই বোর্ড অফ ডাইরেক্টর যখন অডিটটা পাস করবে, তখনই এটা পূর্ণাঙ্গ অডিট হিসেবে বাস্তবায়ন হবে। অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট সাহেব অডিট দেওয়ার পরেও যদি বোর্ড অফ ডাইরেক্টর অডিট পাস না করে, তাহলে ওই অডিটের কোনো ভ্যালু নেই। অর্থাৎ যদিও আগামীকালকে থেকে আগামী 3 মাসে অনেকে চিৎকার দিতেছে অডিট শেষ করবে, স্পেশাল অডিট শেষ করবে, কোনো লাভ নাই। এতে যাই ডেস্টিনির টাকা পয়সা লস হবে, কোনো লাভ নাই। কারণ এখানে 11 জন তো চাচ্ছেই
যে প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনির চেয়ারম্যান না থাকুক, 7 জন চাচ্ছে। সুতরাং 7 জন যদি এই অডিট পাশ করে, কোনোভাবে অডিট আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমি মনে করি আজকের এই আদালতের সিদ্ধান্তের মাধ্যমে প্রশান্ত ভূষণ বড়ুয়ার অধ্যায় শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। উনি আর এখানে আর আসার সুযোগ নেই। শুধু একটাই সুযোগ, আগামীকালকে যদি আমি আপনি ঘুম থেকে উঠে শুনি হঠাৎ করে আওয়ামী লীগ বা শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসছে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, তখন আগামী পরশু প্রশান্ত ভূষণ বড়ুয়া চলে আসতে পারে। এই ছাড়া এই প্রশান্ত ভূষণ বড়ুয়ার ডেস্টিনি বোর্ডে আসার আর কোনো সুযোগ থাকলো না। এবং আজকের পর থেকে যেই কাজে করবে, এটা বোর্ড অফ ডাইরেক্টরে 173/2022 পাশ করানোর সুযোগ নাই। সুতরাং আগামীকালকে থেকে যেই কোনো কাজ করবে এই বোর্ড, বিশেষ করে আলিশ সেন্টার কেন্দ্রিক বা বিশেষ করে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেব জিনাকে COO নিয়োগ দিয়েছেন, উনি যেই কোনো কাজ করবে করতেই পারে, অসুবিধা নাই। এখনও যেহেতু পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসে নাই, ডাইরেক্ট অর্ডার আসে নাই প্রশান্তকে বাতিল, ওই পর্যন্ত কাজ করেই যেতে পারে। কিন্তু আমি মনে করি এই কাজটা হবে ওনাদের জন্য বৃথাই পরিশ্রম, বৃথাই অর্থ অপচয়, শুধু টাকা এবং সময় অপচয় হবে, কোনো লাভ হবে না। কারণ যেই কোনো কাজ বোর্ড অফ ডিরেক্টর বোর্ডে পাশ করাইতে হবে। তাহলে যেহেতু এখানে 11 জন চাচ্ছে না প্রশান্ত ভূষণ বড়ুয়া ডেস্টিনি বোর্ডের চেয়ারম্যান থাকুক, 7 জনের চাইলে কোনো লাভ নাই, অডিট কোনো কিছুই পাস হবে না। সুতরাং আমি ইতিমধ্যে যারা প্রশান্ত ভূষণ বড়ুয়াকে ইতিমধ্যে ধন্যবাদ দিয়েছেন, আমি মনে করি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন সাল বড় দিলওয়ালা মানুষ, ওনারা সবাইকে মাফ করে দেবেন। আপনারা আস্তে আস্তে আপনাদের অনলাইন ইউটিউব থেকে যে সমস্ত ভিডিও ইতিমধ্যে করছেন, নিজ দায়িত্বে এগুলো রিমুভ করে দেন এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হুসাইন স্যারের সাথে একমত হন এবং প্রশান্ত ভূষণ বড়ুয়ার পক্ষে যারা ইতিমধ্যে এই জিন্দাবাদ দিচ্ছেন, এই জিন্দাবাদগুলো বন্ধ করেন। সুতরাং আমি সবাইকে ধন্যবাদ, যারা এই লাইভ কমেন্ট লাইভটা দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং অন্যদের উদ্দেশ্যে এটা শেয়ার করে দিবেন। আশা করি আলহামদুলিল্লাহ প্রশান্ত ভূষণ বড়ুয়ার অধ্যায়ের পরিসমাপ্তি হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।